আচ্ছা, লাস্ট ক্লাসের টপিকটা কি ছিল? একজন কুইকলি বলেন তো। আমাদের লাস্ট ক্লাসের টপিকটা কি ছিল? ডিসি এক্সাইটেশন। ডিসি এক্সাইটেশন। রাইট। তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম ডিসি এক্সাইটেশন। তো সেখানে আমরা বলছিলাম যে ডিসি এক্সাইটেশনের তিনটা মেথড আছে। একটা হচ্ছে স্লিপ রিং প্লাস ব্রাশ মেথড, যেটা সবচেয়ে সিম্পল এবং লো কস্ট মেথড। এরপর হচ্ছে আমাদের ছিল ব্রাশলেস এক্সাইটেশন মেথড, যেখানে কোনো ব্রাশ, স্লিপ রিং, ব্রাশ ছাড়াই আমরা এক্সাইটমেন্ট ভোল্টেজ এক্সাইটেশনটা করে থাকি। আর 3 নাম্বার ছিল আমাদের ব্রাশলেস পাইলট এক্সাইটার মেথড, যেখানে আমরা বাইরে থেকে কোনো ধরনের কোনো সাপ্লাই ছাড়াই একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করে আমরা ভোল্টেজ সাপ্লাইটা দিয়ে থাকি, ডিসি ভোল্টেজ সাপ্লাই, রোটরে ডিসি ভোল্টেজ সাপ্লাইটা আমরা দিয়ে থাকি। ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে আমরা ডিসি এক্সাইটেশন ভোল্টেজ দিলাম, তো ডিসি এক্সাইটেশন ভোল্টেজ দেওয়ার কারণে কি তৈরি হবে? একটা ফ্লাক্স তৈরি হবে না? এই যে এক্সাইটেশন ভোল্টেজটা দিচ্ছি, এই এক্সাইটেশন ভোল্টেজ দেওয়ার কারণে রোটরে কি তৈরি হবে? একটা ফ্লাক্স তৈরি হবে, তাই না? এই ফ্লাক্সটা যখন স্ট্যাটরের কয়েলকে কাট করবে, এই ফ্লাক্সটা যখন স্ট্যাটরের কয়েলকে কাট করবে, সেখানে কি হবে? ভোল্টেজ ইনডিউস হবে। এক্স্যাক্টলি, সেখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে। ঠিক আছে। এখন এই যে ভোল্টেজ ইনডিউসটা, যে ভোল্টেজ ইনডিউস হবে, এই ভোল্টেজটা কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে সেটা আমরা বের করতে পারি। কিন্তু আমাদের একটা বেসিক ল আমরা দেখছিলাম ম্যাগনেটিজমের, সেটাকে আমরা বলছিলাম জেনারেটর অ্যাকশন। মনে আছে? জেনারেটর অ্যাকশন। সেই জেনারেটর অ্যাকশনে আমরা বলছিলাম যে যে কোনো একটা কন্ডাক্টরকে, মুভিং কন্ডাক্টরকে যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের ভিতরে ও ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আমরা সেট করি, তাহলে সেখানে একটা ভোল্টেজ ইনডিউস হয় এবং সেই ইনডিউস ভোল্টেজের পরিমাণ হচ্ছে বি ইনটু ভি ভেক্টর মাল্টিপ্লিকেশন ইনটু এল। দ্যাট মিন্স বি ইনটু ভি এল সাইন থিটা। ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের জেনারেটর অ্যাকশন। তাহলে এই যে আমরা এই যে রোটরে আমরা বললাম যে আমাদের একটা স্ট্যাটর আছে, ঠিক আছে, এবং এই স্ট্যাটরের মধ্যে আমাদের একটা রোটর আছে। ঠিক আছে। তো স্ট্যাটরে আমাদের কি আছে? স্ট্যাটরে আমাদের অনেকগুলা কি বসানো আছে? নট। কন্ডাক্টর বসানো আছে, তাই না? জি স্যার। কন্ডাক্টর বসানো আছে। এখানে আমাদের অনেকগুলা কন্ডাক্টর বসানো আছে স্ট্যাটরে। তো আর রোটরে কি আছে? রোটরে আমাদের এরকম কয়েল আছে। এই কয়েলে আমরা কি দিচ্ছি? সাপ্লাই স্যার। ডিসি ভোল্টেজ। নয়েজ আসছে, আপনি একটু অফ দেখেন। আমরা ডিসি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, তাই তো? জি স্যার। আমরা এখানে একটা ডিসি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। ডিসি ভোল্টেজ সাপ্লাই দিলে এখানে একটা কি কারেন্ট ফ্লো করছে? ডিসি কারেন্ট ফ্লো করছে। কারেন্ট। ঠিক আছে। এই ডিসি কারেন্টের কারণে এখানে কি তৈরি হচ্ছে? ফ্লাক্স। এখানে একটা, এটা একটা রোটরটা বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হচ্ছে, তাই না? ইলেকট্রোম্যাগনেটে পরিণত হচ্ছে। ইলেকট্রোম্যাগনেট মানে এর একটা নর্থ পোল আছে, ভার্চুয়াল নর্থ পোল, একটা সাউথ পোল আছে। তাহলে এই রোটরটা বেসিক্যালি ইজ টার্নিং ইনটু অ্যান ইলেকট্রোম্যাগনেট, যেটা একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। তাহলে ভোল্টেজটা ইনডিউস হবে কোথায়? এই যে কন্ডাক্টরগুলোর মধ্যে না? জি স্যার, স্ট্যাটরের কন্ডাক্টরে। কন্ডাক্টরগুলোর মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে। তাহলে আমরা একটা কন্ডাক্টর শুধু কনসিডার করি, সব বাদ দিয়ে দিলাম, জাস্ট একটা কন্ডাক্টর আমরা কনসিডার করলাম। ঠিক আছে। এই স্ট্যাটরটা কিন্তু এরকম সিলিন্ডার আকৃতি, তাই না? জি স্যার। ঠিক আছে। এই স্ট্যাটরের মধ্যে আমরা একটা জাস্ট একটা সিঙ্গেল কন্ডাক্টর আমরা চিন্তা করি, এরকম একটা কন্ডাক্টর বসানো আছে। এই কন্ডাক্টরটাকে যখন আমাদের এই ফ্লাক্সগুলা কাট করবে, তো সেখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে। এই ভোল্টেজ ইনডিউসের পরিমাণটা কিরকম হবে দেখেন। এটা আমরা চারটা পয়েন্ট ধরি। এটা নাম্বার 1 পয়েন্ট, এটা নাম্বার 2 পয়েন্ট, নাম্বার 3 পয়েন্ট, এটা নাম্বার 4 পয়েন্ট। ঠিক আছে। তাহলে 1 নাম্বার পয়েন্টে যদি আমি চিন্তা করি, যখন আমাদের রোটরটা এই অবস্থানে আছে, এখন এখানে আছে, তাহলে এখানে আমাদের এই অবস্থানে আমাদের ইনডিউস ভোল্টেজ হবে এই কন্ডাক্টরের মধ্যে, একটা সিঙ্গেল কন্ডাক্টরের মধ্যে বি ইন্টু ভি ইন্টু এল ইন্টু সাইন থিটা, তাই তো? এখানে এলটা হচ্ছে এই কন্ডাক্টরের লেন্থ। এটাকে বলা হয় কন্ডাক্টরের একটা সাইড। যেকোনো একটা কন্ডাক্টরকে বলা হয় একটা সাইড। একটা সাইডের লেন্থ হচ্ছে এল। আর বি হচ্ছে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ড, যেটা এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে। রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমাদের বি।
আর ভিটা কি? ভিটা হচ্ছে বেগে আমাদের ঘুরতেছে। হ্যাঁ লিনিয়ার ভেলোসিটি, জি, স্যার। রোটেশনাল ভেলোসিটি না, কিন্তু লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি। তাহলে খেয়াল করে দেখেন 1 নাম্বার স্যার পজিশনে এখানে রোটেশনাল ভেলোসিটি হওয়ার কথা না স্যার? না, রোটেশনাল ভেলোসিটি হচ্ছে মানে এইটা, ঠিক আছে? আর লিনিয়ার ভেলোসিটি যেটা নিবেন, লিনিয়ার ভেলোসিটি কোনটা আমি বলি। ধরেন এটা আমাদের একটা রোটর, ঠিক আছে? এই রোটরটা ঘুরছে কোন দিকে? এই রোটেশনাল দিয়ে ঘুরছে ধরেন ক্লকওয়াইজ, তাহলে এটা হচ্ছে রোটেশনাল ভেলোসিটি। তো লিনিয়ার ভেলোসিটি কোনটা? লিনিয়ার ভেলোসিটি হবে যে কোনো একটা পজিশনে, যেমন এই পয়েন্টে যদি আমরা বলি পয়েন্ট এ, এই পয়েন্টে তার লিনিয়ার ভেলোসিটি কত সেটা বের করতে গেলে ওই পয়েন্টে একটা স্পর্শক আঁকতে হবে আপনাকে, এই স্পর্শক বরাবর হচ্ছে তার লিনিয়ার ভেলোসিটি। আবার যদি বলি একটা পয়েন্ট বি, এই বি পয়েন্টে তার লিনিয়ার ভেলোসিটি কত, এখানে একটা স্পর্শক আঁকতে হবে। এই স্পর্শকটা এখন যেহেতু এটা ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটা ডিরেকশন হবে এইদিকে, ঠিক আছে? এটাকে বলছি আমরা লিনিয়ার ভেলোসিটি। লিনিয়ার ভেলোসিটিটা হচ্ছে বেসিক্যালি যে কোনো একটা পয়েন্টের স্পর্শক বরাবর যদি আমরা একটা ভেক্টর ড্র করি, সেই ভেক্টর বরাবর বা সেই রেখা বরাবর হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি, ঠিক আছে? স্যার চলেন। স্যার এই যে জি স্যার স্যার স্টেটর আর রোটরের মাঝখানে যে আরেকটা ব্ল্যাক রঙের মানে দাগ দেওয়া আর কি, ওটা স্যার কি বোঝানো হয়েছে? সার্কেল। কোনটা কোনটা? এটা স্যার এটা তো রোটর, তারপরে রোটর, জি স্যার এই যে এটা হচ্ছে স্টেটর, স্ট্যাটর। হ্যাঁ এটা তার মাঝখানে আরেকটা যে সার্কেল দিছেন কালো কালারের। না না, এটাই তো স্ট্যাটর। স্ট্যাটর হচ্ছে আপনার এইটা, এই পুরোটাই তো স্ট্যাটর। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এটা স্ট্যাটরটা আপনার একটা সিলিন্ডারের মতো না? বুঝতে পারছি স্যার, কোরের মতো অনেক। কোর, কোর, স্ট্যাটর কোর, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে দেখেন, তাহলে এখানে আমরা এই পজিশনে আমাদের ইনডিউস ইএমএফ এর মান কত হবে? তাহলে ধরলাম আমাদের এই 1 নাম্বার পয়েন্টটা আমাদের এখন এই নর্থ পোল, যেখানে আমাদের 1 নাম্বার পয়েন্টটা তো সেখানে, তাই না? এখানে তো জি আমাদের নর্থ পোলটা আছে এখানে, আর সাউথ পোলটা আছে এখন এখানে। তাহলে এই পজিশনে আমাদের ইনডিউস ইএমএফটা কত হবে? খেয়াল করে দেখেন, এটা হবে বি ইন্টু ভি ইন্টু এল। তাহলে এই এই সাইন থিটার মান কত? সাইন থিটা হচ্ছে বি কোন দিকে আছে এখন? বি আছে কোন দিকে? 90 ডিগ্রি হবে স্যার। 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি হবে। বি কিন্তু আছে, আমরা জানি বি হচ্ছে যায় হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, তাই তো? তার মানে এখানে বি হচ্ছে এই দিকে, তার মানে বি আর ভি এর মাঝখানে এখন ফেজ অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে তাহলে আমাদের এই পজিশনে আমাদের ইনডিউস ইএমএফ এর পরিমাণ হচ্ছে বি ইন্টু বি ইন্টু এল। সাইন থিটা সাইন 90 ডিগ্রি মান 1, ঠিক আছে? আচ্ছা জি নেক্সট, স্যার। এখন এই রোটর তো আমাদের স্থির থাকবে না, রোটরকে আমরা প্রাইম মুভার দিয়ে ঘোরাবো, তাই না? নাকি ঘোরাবো না? জি স্যার। রোটরকে কিন্তু আমরা প্রাইম মুভার দিয়ে ঘোরাচ্ছি, তো ঘুরাইলে মনে করেন নর্থ পোলটা ঘুরে চলে আসলো এখানে, আগের পজিশনটা খেয়াল করেন, সাউথ পোলটা ঘুরে চলে আসলো এখানে। তাহলে এখন বি এর ডিরেকশন কোন দিকে হবে? নর্থ স্যার একই দিকে হবে স্যার। তাই না? বি এর ডিরেকশন এদিকে হবে না? জি স্যার। ঠিক আছে। আর কন্ডাক্টর, তো কন্ডাক্টরের জায়গা কি চেঞ্জ হয়েছে? না স্যার, কন্ডাক্টর যে জায়গায় আছে ওই জায়গায় কন্ডাক্টর তো ওই জায়গায় আছে, তাহলে ভি এর ডিরেকশন, কন্ডাক্টরের জন্য যে ভি, সেই ভি এর ডিরেকশন কিন্তু একই দিকে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই দুইটার মাঝখানে এখন ফেজ অ্যাঙ্গেল কত? 0 জিরো ডিগ্রি। স্যার। 0। কারণ সাইন কেন 0 আমরা ভাঙায় লিখি, 0 হওয়ার কারণ হচ্ছে যে ভি বি ইন্টু ভি ইন্টু এল ইন্টু সাইন 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি মান হচ্ছে 0। এই যে ভোল্টেজ, এটা কি স্যার স্টেটরের যে ভেলোসিটি এটা? হ্যাঁ, মানে কন্ডাক্টর তো স্থির, তাই না? তা আমরা এখানে যেটা ধরি সেটা হচ্ছে কন্ডাক্টরের যে পয়েন্ট, কন্ডাক্টরের যে ক্লোজ যে পয়েন্ট, 1 নাম্বার পয়েন্টের রেসপেক্টে কন্ডাক্টরের ভেলোসিটি কত বা রোটরের ভেলোসিটি কত, ঠিক আছে? কন্ডাক্টর তো আর এখানে চেঞ্জ হয়নি, তাই না? ঠিক না? জি স্যার। তো কন্ডাক্টর যদি চেঞ্জ না হয়, তাহলে এই 1 নাম্বার পয়েন্টে আমরা সবসময় এই ভেলোসিটির স্পর্শক বরাবর আমরা ভেলোসিটিটা ধরবো 1 নাম্বার পয়েন্টে, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্ট কোথায় আছে এখন? যে এটা আমরা সবসময় 1 নাম্বার পয়েন্টে স্পর্শক বরাবর, যেহেতু কন্ডাক্টরটা এখানে আছে,
1 নাম্বার পয়েন্টে স্পর্শক বরাবর আমরা ভেলোসিটিটা ক্যালকুলেট করব। স্যার ফ্লাক্সের ডিরেকশন কি স্যার হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে হয়? হ্যাঁ, নর্থ থেকে সাউথ, মানে এটাই তো, মানে রাইট, এটা মানে ঘুরেই তো এদিকে আসে, তাই না? তাই না? জি স্যার। এই জন্য ওইটা এভাবে ড্র করছি। ওকে, তাহলে নেক্সট পয়েন্টে যদি আবার চিন্তা করি, দেখেন নেক্সট পয়েন্টে দেখেন। হ্যালো স্যার। বলেন। স্যার আমার স্যারের ফোনের চার্জ স্যার মাত্র 10% ঠিক লাগে আছে, স্যার। ঠিক আছে। থেকে আমাদের এখানে কারেন্ট নেই তো। যান। স্যার একটু কাইন্ডলি প্রেজেন্টটা দিয়ে দিন। সেটা আবার ঘুরে যায় আমাদের রোটরটা, ঠিক আছে? তাই নর্থ পোল আবার ঘুরে নিচে চলে আসবে, এই ডিরেকশনে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে এখন আমাদের ফ্লাক্সের ডিরেকশন কোন দিকে হবে? স্যার উপরের দিকে। উপর থেকে নিচের দিকে। কেন উপর থেকে নিচের দিকে ও হবে? হ্যাঁ জি স্যার, উপর থেকে নিচের আর দিকে। ভি তো তার আগের ডিরেকশনই আছে, তাই না? তাহলে এখন বলেন তো যে এটার ই কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি না, এটা হবে আগেরটা যদি হয় আমাদের স্যার -90 ডিগ্রি। রাইট, -90 ডিগ্রি হবে। তাহলে বি আর বিটাও কিন্তু আর আগের বি থাকবে না, বিটাও মাইনাস বি। বি হবে। স্যার 270 ডিগ্রি হবে। হ্যাঁ, সরি, স্যার 1 নাম্বার পয়েন্টটা কি আমরা স্যার রেফারেন্স ধরে নিছি তাই না? 1 নাম্বার পয়েন্টটাকে রেফারেন্স ধরে নিচ্ছি, জি। কারণ 1 নাম্বার পয়েন্টটাকে রেফারেন্স ধরলাম কেন? কারণ 1 নাম্বার পয়েন্টই তো কন্ডাক্টরটা স্টে করতেছে, সেটা তো চেঞ্জ হয়নি। তাহলে 1 নাম্বার পয়েন্টে কত ভোল্টেজ আছে সেটা তো আমরা জানতে চাই, তাই না? এটা বুঝতে আরো সুবিধা হইতো হয়তো যদি আমি বলতাম যে 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে এইখানে স্ট্যাটরের উপরে, তাহলে বুঝতে আরো সুবিধা হইতো, তাই না? মানে 1 নাম্বার পয়েন্টে তো কন্ডাক্টরটা আছে, তাই না? তাহলে এই কন্ডাক্টরে কত ভোল্টেজ হবে সেটাই তো আমি দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে কত হবে দেখেন, আবারও মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে? sin 90 ডিগ্রি মান হচ্ছে +1, sin -90 ডিগ্রি মান কি? -1 আর এখানে আরেকটা মাইনাস আছে, এই দুইটা মিলে হয়ে যাবে প্লাস। আবার যদি এখানে আরেকটা সার্কুলেশন চিন্তা করি আমরা, আবার যখন ঘুরে, তো এখানে স্যার বিটা নেগেটিভ কি জন্য যদি একটু বলতেন। ও বিটা নেগেটিভ হচ্ছে কারণ হচ্ছে আগে বি ছিল নিচ থেকে উপরের দিকে, ওইটাকে আমরা পজিটিভ ধরছিলাম। এই যে নিচ থেকে উপরের দিকে পজিটিভ ধরলে উপর থেকে নিচের দিকে তো নেগেটিভ ধরতে হবে, এই জন্য নেগেটিভ। ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে না, অপোজিট না? জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে নট এখন আমাদের বি হচ্ছে স্যার একটু উপরের দিকে যাবেন। হ্যাঁ, 1 মিনিট। বলেন। স্যার প্রথমবার যদি আমরা ধরি তাহলে তো স্যার ডিরেকশনটা স্যার নিচের দিকে যায় আর কি। বি এর ডিরেকশন জি স্যার। না, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে না, উপরের দিকে হবে। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। নর্থ আপনি থেকে সাউথ বের পোল হবে, থেকে নর্থ পোল চাইছেন। নর্থ পোল থেকে বের হবে, সাউথ পোলের দিকে ঢুকবে। তাহলে আলটিমেট ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে? নিচ জি থেকে জি উপর স্যার, দিকে ঠিক না? আছে স্যার, ক্লিয়ার স্যার এবার। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের দেখেন, এখানেও আবার কি হবে? -180 ডিগ্রি না, স্যার -180 ডিগ্রি হবে না স্যার? বা 270 ডিগ্রি, আচ্ছা মাইনাস ধরেন, যেটি ধরেন 0 হবে, ঠিক আছে? তাহলে একটা সিঙ্গেল কন্ডাক্টরের উপরে টোটাল ইএমএফ কত হবে? স্যার যোগ করতে হবে সবগুলো। রাইট, যোগ করলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সিঙ্গেল কন্ডাক্টরের উপরে আমাদের টোটাল ইএমএফ 2 ইনটু ভি ইনটু বি ইনটু, এই যে দুইটা তো 0, বাকি হচ্ছে বি ভিএল, দুইটা যোগ হবে। কারণ এটা হচ্ছে একটা সিঙ্গেল কন্ডাক্টরের উপরে, এখানে যদি এন সংখ্যক কন্ডাক্টর যোগ হয় তাহলে এটাকে এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? কোন হবে? গুণ হবে। তাহলে একটা সিনক্রোনাস জেনারেটরের যে কোনো স্ট্যাটরের উপরে যে কোনো একটা সিঙ্গেল কন্ডাক্টরের উপরে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা পরিমাণ হচ্ছে বি ইনটু ভি ইনটু এল। ওকে, এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলুন। স্যার এটা প্রথম থেকে একটু আবার সংক্ষেপে একটু বলবেন, মানে কোনটা বুঝতে কোনটা পারলাম না ভালোভাবে।
কোনটা? স্যার প্রথম থেকে একটু যদি সংক্ষেপে একটু বলবেন স্যার, বুঝতে পারিনি ভালোভাবে। আচ্ছা, যে এই জেনারেটর ডিরেকশন অ্যাকশন, হিসাবটা আর বেশি সমস্যা করতেছে, মানে এলোমেলো হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে রিপিট করতে গেলে তো অনেক সময় চলে যাবে, আমি সংক্ষেপে বলতেছি, আপনি জি রেকর্ডিংটা স্যার। আবার দেখে নিন। আচ্ছা, এখানে মূলত যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জেনারেটর, এটা তো আমরা একটা সিনক্রোনাস জেনারেটর, মানে ভোল্টেজ আমরা জেনারেট করছি, তাই না? এই ভোল্টেজ গুলো জেনারেট হবে কোথায় বা ইন্ডিউস হবে কোথায়? স্ট্যাটরের মধ্যে যে অনেকগুলো কন্ডাক্টর থাকে, কন্ডাক্টর মানে থ্রি ফেজ কন্ডাক্টর থাকে না, থ্রি ফেজ কয়েল বা কন্ডাক্টর যেটি বলেন, এগুলোর মধ্যেই তো ভোল্টেজ জেনারেট হবে, তাই না? তো এই ভোল্টেজটা জেনারেট হচ্ছে আমাদের ওই জেনারেটর অ্যাকশনের সূত্র অনুযায়ী। সেটা কি, যে কোনো মুভেবল কন্ডাক্টর, এখানে তো কন্ডাক্টর মুভ করছে না, মুভ করছে কি বলেন? ফ্লাক্স। ফ্লাক্স মুভ রোটর করছে, স্যার, রোটর মুভ করছে, রোটর মুভ করছে, ফ্লাক্স ইনডিউ করতেছে, কন্ডাক্টর কাট স্থির করতেছে। আছে। তাহলে সেখানে জেনারেটর অ্যাকশনের সূত্র অনুযায়ী আমাদের একটা সিঙ্গেল কন্ডাক্টরের উপরে যে ভোল্টেজটা জেনারেট হবে সেটার পরিমাণ হচ্ছে বি ইন্টু ভি ইন্টু এল সাইন থিটা, ঠিক আছে? তাহলে এখানে এই আমরা দেখলাম যে আসলে রোটরের একটা সিঙ্গেল রোটেশনের জন্য রোটরটা তো ঘুরবে, ঘুরবে মানে হচ্ছে ঘুরাবে, আসলে প্রাইম মুভার দিয়ে আমরা ঘুরাবো। তো রোটরটা যে একটা সিঙ্গেল সার্কুলেশন কমপ্লিট করে, হ্যাঁ, নর্থ পোলটা আমাদের চারটা পজিশন আমরা কনসিডার করলাম, একটা সিঙ্গেল রোটেশন কমপ্লিট করলে আমরা দেখলাম যে এই কন্ডাক্টরের উপরে যে ভোল্টেজটা জেনারেট হবে সেই ভোল্টেজের টোটাল পরিমাণ হচ্ছে 2 ইন্টু ভি ইন্টু বি ইন্টু এল। এই জন্য আমরা চারটা পজিশন কনসিডার করছি। এক নম্বর হচ্ছে নর্থ পোল ছিল উপরে, সাউথ পোল ছিল নিচে, এই যে ডান দিকে এটা। সেখানে আমরা দেখলাম যে এখানে সূত্র অনুযায়ী থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, বি আর ভি এর মাঝখানে ডিরেকশন, সেখানে হচ্ছে বিভিএল। আবার যখন নর্থ পোলটা ঘুরে ডান দিকে চলে আসে, আমরা ধরে নিচ্ছি রোটরটা ক্লকওয়াইজ ঘুরতেছে, নর্থ পোলটা ডান দিকে চলে আসতে দেখলাম যে দুইটার মাঝখানে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, 180 না, এটা হচ্ছে 0, ঠিক আছে? তো 0 ডিগ্রি হলে সাইন 0 মানে 0। আবার দেখলাম যে নর্থ পোলটা যখন উপর ডান দিক থেকে নিচে চলে গেল তখন আমাদের ইনডিউস ইএমএফ এর পরিমাণ হচ্ছে বিভিএল, যেখানে দুইটার মাঝখানে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? ঠিক 4 নাম্বার পজিশনে আবার যদি নর্থ পোলটা ঘুরে আবার বাম দিকে চলে আসে তাহলে দুইটার মাঝখানে ফেজ অ্যাঙ্গেল হয়ে যায় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির জন্য ইনডিউস ইএমএফ হচ্ছে 0। তাহলে সবগুলো যোগ করলে একটা সিঙ্গেল রোটেশনের জন্য আমাদের টোটাল ইনডিউস ভোল্টেজ হচ্ছে একটা সিঙ্গেল কন্ডাক্টরের উপরে 2 ইন্টু ভি ইন্টু বি ইন্টু এল, ঠিক আছে? এখন যদি কন্ডাক্টর সংখ্যা বাড়ে তাহলে ওইটা দিয়ে কন্ডাক্টর সংখ্যা দিয়ে এটা মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে? স্যার আচ্ছা এই যে স্যার, ভি আর হলো বি স্যার, এটার ডিরেকশনটা স্যার এমন হলো কেন যে এটা একদিকে আর একটা ওইদিকে? মানে আমরা জানি নর্থ থেকে সাউথে যাচ্ছে, কিন্তু আপনি দেখাচ্ছেন সাউথ থেকে নর্থে যাচ্ছে, ফ্লাক্স বা হ্যাঁ, বি। নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোল দিকে যায়, তাই না? একটা আপনি যে পার্মানেন্ট ম্যাগনেট চিন্তা করেন, পার্মানেন্ট চিন্তা করলে নর্থ পোল থেকে বের হয়ে সাউথ সাউথ পোলের পোল দিকে থেকে। যায়, তাই তো? এই ফ্লাক্সের জি ডিরেকশন আপনি কোন দিকে ধরবেন? ভিতরে চিন্তা করেন, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বোঝা গেছে। এটা কি এটা দিতেছেন সাউথ থেকে নর্থ? 4 নম্বর, স্যার 4 নম্বরটাতে তো ম্যাগনেটিক ফ্লাক্সেরটা কি মাইনাস বি হবে না? 4 নম্বরটাতে মাইনাস বি হইলেও এটা 0 আর হবে হচ্ছে না। 4 নম্বরটাতে মাইনাস 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 বি আর হচ্ছে কোণের, কোনটা? না, স্যার মাইনাস 180 ডিগ্রি হবে তো, মাইনাস মাইনাস বি হবে না, এই জন্য যে এই বিটা তো আসলে এই কন্ডাক্টরকে কাটই করছে না, এই জন্য আমরা মাইনাস বসাচ্ছি না, কারণ কন্ডাক্টরটা আছে এখানে, তাই না? এই কন্ডাক্টরকে কিন্তু এই বি কাট করছে না, কাট করছে না, এই জন্য আমরা ওইখানে মাইনাস আর দিচ্ছি না, কারণ যেহেতু কাটই করছে না, মাইনাস দেওয়া বা না দেওয়া একই কথা। যদি আপনি মাইনাস প্লাস এই জন্য দিচ্ছি যে আগেরটা ছিল কন্ডাক্টরে কাট করছে হচ্ছে নিচ থেকে উপরের দিকে, এখন 3 নম্বরে কাট করছে উপর থেকে নিচের দিকে, এই জন্য ওখানে মাইনাস দেওয়া হয়েছে। কিন্তু এখানে তো বেসিক্যালি কাটই করছে না, সো এখানে প্লাস মাইনাস দেওয়াটা রেলিভেন্ট না, ঠিক আছে? ওকে, মানে এখানে একটা সিঙ্গেল কন্ডাক্টরের জন্য পাইলাম, এটা যদি এন সংখ্যক কন্ডাক্টর থাকে এন দিয়ে গুণ হবে, ঠিক আছে? স্যার এই যে ভি যে আছে স্যার, এটা এই ভি হচ্ছে কন্ডাক্টরের স্যার ভেলোসিটি, তাই না? রোটরের যে কন্ডাক্টর না, আছে কন্ডাক্টর তো এখানে ফিক্স আছে, কন্ডাক্টর তো এখানে মুভ করছে না, কিন্তু কন্ডাক্টরের সাথে আমরা একটা পয়েন্ট চিন্তা করছি না, কন্ডাক্টর যেই লোকেশনে আছে, যে পয়েন্টে আছে, হ্যাঁ, সেই পয়েন্টটা ধরলাম আমরা 1। তাহলে যেহেতু আমরা কন্ডাক্টরে ভোল্টেজ ইনডিউস হচ্ছে কত সেটা বের করতে চাচ্ছি, তাহলে 1 নাম্বার পয়েন্টে কত ভেলোসিটি, মানে ভেলোসিটিটা কোন দিকে সেটা আমরা দেখার চেষ্টা করছি। 1 নাম্বার পজিশনে ভেলোসিটি সবসময় বাম থেকে ডান দিকে, তাই না?
জি স্যার, ক্লকওয়াইজ চিন্তা করলে। তাই তো? এই জন্য এক নম্বর পয়েন্টটাকে আমরা ফিক্স ধরে ওই পয়েন্টে কত ভোল্টেজ আসছে সেটা বের করার জন্য আমরা ভিটাকে সবসময় ওই পয়েন্টে, যেহেতু ক্লকওয়াইজ তাহলে বাম থেকে সবসময় ডান দিকে যাবে ভেলোসিটিটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমরা দেখতে চাই, এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আগের লেকচারটা শুনেন, তারপর আবার দেখেন, কোশ্চেন থাকলে আমরা সামনের ক্লাসে আবার ডিসকাস করবো। ঠিক আছে? আচ্ছা, আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ছিলাম, তাই না? তো ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা কেন বের করছিলাম, অর্থাৎ এটা আমাদের কি কাজে লাগে ইকুইভ্যালেন্ট সার্কিট? যে প্যারামিটারের প্যারামিটার গুলো আছে এগুলো জানার জন্য, সার্কিট প্যারামিটার। প্যারামিটার জানলে কি লাভ হবে? স্যার আমরা কনস্ট্রাকশনের ক্ষেত্রে তো স্যার এটা লাগবে, না হলে স্যার স্যার সার্কিটটার সমাধান করা সহজ হয় স্যার, হ্যাঁ হ্যাঁ সার্কিটের সমাধান করা সহজ হয় আর কি। হ্যাঁ, সার্কিটটা যদি কোনো মনে করেন একটা বড় একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে ট্রান্সফরমার আছে, তাহলে ওই সিস্টেমটা যদি আপনি সলভ করতে যান তাহলে তো ট্রান্সফরমারের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট লাগবে, তাই না? সেই সার্কিট বসাই তো আপনি ইলেকট্রিক্যাল আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কিরকম হবে, কোনটা চেঞ্জ করলে কি হবে, এগুলো বের করতে গেলে তো আপনার ওই ইকুইভ্যালেন্ট সার্কিটটা বসাইতে হবে, নাহলে তো আপনি ভোল্টেজ ক্যান্ডিডেশনটা বের করতে পারবেন না, তাই না? সো সিমিলার রিজনে আমরা যদি কোনো সিস্টেমের মধ্যে আমাদের জেনারেটর থাকে এবং ওই যে সিস্টেমটা সলভ করতে যাই, অথবা আমরা একটা জেনারেটরে ইন্টারনাল ভোল্টেজ কত জেনারেট হচ্ছে, ইন্টারনাল কারেন্ট কত ফ্লো করছে, ফ্লাক্স কিরকম হচ্ছে, এই বিষয়গুলো যদি জানতে চাই তাহলে আমাদের একটা ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিট লাগবে। ঠিক আছে? সেই ইলেকট্রিক্যাল সার্কিটটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিনক্রোনাস জেনারেটর, জাস্ট লাইক দি ট্রান্সফরমার মতোই ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দি সিনক্রোনাস জেনারেটর। তো এইটা বোঝার জন্য আমরা আবার যদি আমরা এটা ড্র করি জেনারেটরটা, তো এটা হচ্ছে আমাদের স্ট্যাটর কোর। ঠিক আছে? আর মাঝখানে আমাদের কি থাকবে? রোটর। তাহলে আমাদের স্ট্যাটর কোরে কয়টা ফেজ ওয়াইন্ডিং থাকবে? 3টা স্যার। তিনটা। তাহলে আমাদের সুবিধার জন্য আমরা আপাতত এখানে একটা ধরে আমরা বুঝাচ্ছি। ঠিক আছে? ধরলাম একটা সিঙ্গেল ফেজ আছে, একটা সিঙ্গেল ফেজের জন্য আগে আমরা ইকুইভ্যালেন্টটা ড্র করব, বরং ফেজে। আচ্ছা, আর মাঝখানে যে আমাদের কয়েল আছে, রোটর কয়েল, এই রোটর কয়েলে আমরা কি ভোল্টেজ দিচ্ছি? ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজ, রাইট। তাহলে এখানে আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিট, এই রোটর কয়েলকে অনেক সময় ফিল্ডও বলা হয়। রোটরকে অনেক সময় কি বলা হয়? এই রোটর কয়েলকে অনেক সময় ফিল্ড কয়েলও বলে। কেন ফিল্ড কয়েল বলে? আর ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় তৈরি হয়? স্যার এই রোটরেই হয়। রোটরে তৈরি হয়, এই জন্য রোটর কয়েলকে অনেক সময় ফিল্ড কয়েলও বলে। তাহলে এই ভোল্টেজটাকে আমরা ফিল্ড ভোল্টেজ বলছি। আচ্ছা, এখন এখানে যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আমরা ড্র করব, এটা দুইটা অংশ। একটা হচ্ছে আমাদের রোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট, আর একটা হচ্ছে আমাদের স্ট্যাটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। তো রোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা রোটরের ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা ড্র করতে যাই, তাহলে খেয়াল করে দেখেন রোটরে আমাদের কি আছে? একটা কন্ডাক্টর আছে বা একটা কয়েল আছে, তাই না? জি স্যার। তো যে কোনো কন্ডাক্টরের কি থাকে বা কয়েলের কি থাকে? রেজিস্ট্যান্স থাকে স্যার। রেজিস্ট্যান্স থাকে। আর যদি কয়েল হয় তো কয়েলের কি থাকবে? ইন্ডাকট্যান্স থাকে। এক্স্যাক্টলি, ইন্ডাকট্যান্স থাকে। তাহলে এখানে রোটরের যদি ইকুইভ্যালেন্ট আমি ড্র করতে যাই, তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স। একটা হচ্ছে ইন্ডাকট্যান্স। ঠিক আছে? রোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট, যেহেতু এটা একটা কয়েল, তো কয়েলের একটা ইন্ডাকট্যান্সও থাকে, সেলফ ইন্ডাকট্যান্স যেটাকে আমরা বলি। আর যেহেতু একটা কন্ডাক্টর, তো ডেফিনেটলি এটার একটা রেজিস্ট্যান্সও আছে। ঠিক আছে? যেটাকে আমরা ফিল্ড রেজিস্ট্যান্স বললাম। আচ্ছা, এখন আসেন স্ট্যাটর সাইডে। তো স্ট্যাটর সাইডে কি হয় দেখেন, যখনই আমরা এই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি তখনই এর মধ্যে দিয়ে একটা ফিল্ড কারেন্ট ফ্লো করছে, তাই না? জি স্যার। এই ফিল্ড কারেন্ট যখন ফ্লো করছে, এই ফিল্ড কারেন্টের কারণে আবার কি তৈরি হচ্ছে? ম্যাগনেটিক ফ্লাক্স। ফ্লাক্স তৈরি হচ্ছে। ফ্লাক্স তৈরি হচ্ছে। এই ফ্লাক্সটা যে আমাদের স্ট্যাটর কয়েলকে কাট করছে, তাই তো? জি স্যার। তাহলে স্ট্যাটর কয়েলকে যে কাট করলে সেই কয়েলের মধ্যে আমরা একটু আগে দেখলাম
কি তৈরি হয়? ভোল্টেজ ইনডিউস হয় বা ইএমএফ ইনডিউস হয়, তাই তো? তার মানে আমাদের স্ট্যাটরে 1 নাম্বার যেটা, যে একটা ইনডিউস ইএমএফ তৈরি হবে স্ট্যাটর। ইনডিউস ইএমএফ হবে, স্ট্যাটর কয়েলের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের কারণে বা ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে, রোটরের ম্যাগনেটিক ফিল্ডের কারণে একটা ভোল্টেজ ইনডিউস হবে, ঠিক আছে? এবং এইখানে কেন ভোল্টেজ ইনডিউস হবে? কারণ হচ্ছে আমরা ওই যে বললাম, ওই ফ্যারাডেস ল অনুযায়ী রোটর তো ঘুরবে, প্রাইম মুভার দিয়ে ঘুরানো হবে। তো যখনই চেঞ্জিং ফ্লাক্স এই স্ট্যাটর কয়েলকে কাট করবে, সেখানে একটা কি তৈরি হবে? ভোল্টেজ ইনডিউস হবে, ঠিক না? এই ইনডিউস ইএমএফটা কি এসি না ডিসি? স্যার ডিসি স্যার। কি বলেন? এসি হবে স্যার এসি হবে AC স্যার। আপনাদের এসি হবে স্যার। ইনডিউস ইএমএফ সবসময় এসি, কারণ এটা ফ্লাক্স তো চেঞ্জ হচ্ছে, চেঞ্জিং ফ্লাক্স, তো চেঞ্জিং ফ্লাক্স হলে ভোল্টেজও তো চেঞ্জিং হবে। যদি ডিসি কোনোদিন হবে? ফ্লাক্স যদি কনস্ট্যান্ট থাকে কোনো না ভোল্টেজ স্যার, ইনডিউস হবে? কোনোদিনও হবে না। না স্যার। যদি আপনার ফ্লাক্স কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ d∅/dt যদি 0 হয়, তাহলে তো ই সবসময় আচ্ছা 0 স্যার, হবে, কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। কোনোদিনও ভোল্টেজ ইনডিউস হবে না। সো এখানে ডিসি জেনারেটর বলেন, এসি জেনারেটর বলেন, সবগুলোর ভিতরেই এই ইনডিউস ভোল্টেজটা এসি, ঠিক আছে? আচ্ছা, এখন এটা একটা কয়েল না স্ট্যাটরের? তাহলে আগের মতোই এই স্ট্যাটরের কয়েলেরও কি আছে? একটা রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স। রেজিস্ট্যান্স আছে, এবং এই স্ট্যাটর কয়েলের একটা রিঅ্যাকট্যান্স আছে, ঠিক আছে? তারপরে আমরা যে এখানে আউটপুট ভোল্টেজ পাচ্ছি, লোড স্যার। ঠিক আছে, লোড পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ভেরি ইন জেনারেল ফার্স্ট স্টেপ, মানে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের ফার্স্ট স্টেপ। বাম সাইডে হচ্ছে আমাদের রোটর সার্কিট বা ফিল্ড সার্কিট, আর ডান সাইডে হচ্ছে আমাদের স্ট্যাটর সার্কিট, বা স্ট্যাটরের অপর নাম হচ্ছে আর্মেচার। এই যে আর্মেচার থেকে এখানে এ দেওয়া হয়েছে, ঠিক আছে? এই মান হচ্ছে আর্মেচার। এই রোটর সার্কিটের আরেক নাম হচ্ছে ফিল্ড সার্কিট, ঠিক আছে? রোটর সার্কিটের, এটা রোটর সার্কিট বাম দিকেরটা, আর ডান দিকেরটা হচ্ছে আমাদের আর্মেচার সার্কিট বা স্ট্যাটর সার্কিট। এখানে কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। আচ্ছা, এখন যদি কোনো লোড না থাকে, তাহলে সেকেন্ডারিতে বা স্ট্যাটরে কোনো কারেন্ট ফ্লো করবে? না স্যার। স্যার করবে না। কিন্তু ধরেন আপনি একটা লোড কানেকশন দিলেন, এখন লোড কানেকশন দেওয়ার সাথে সাথে কি হবে? কারেন্ট ফ্লো করবে। লোড কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কারেন্ট ফ্লো করা শুরু করবে, যেটাকে বলি আমরা আর্মেচার কারেন্ট, তাই না? ঠিক আছে? এখন এই যে কারেন্টটা ফ্লো করা শুরু করলো, কারেন্টটা ফ্লো করা শুরু করার কি প্রবলেম হবে দেখেন। এটা হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট, ফ্লো করবে সার্কিট দিয়ে আর্মেচার কারেন্ট। এখানে আমাদের ফ্লো করবে হচ্ছে ফিল্ড কারেন্ট। সেই ফিল্ড কারেন্ট আর আর্মেচার কারেন্টের পার্থক্য কি বলেন তো দেখি, কি বলতে হবে? ফিল্ড কারেন্টটা ডিসি আর আর্মেচার কারেন্টটা এসি। এক্স্যাক্টলি, ভেরি গুড। এখন এই আর্মেচার কারেন্টটা যখন ফ্লো করবে, তখন যেটা হবে সেটা হচ্ছে, আমরা জানি অ্যাকর্ডিং টু লেনজেস ল, যে কোনো কন্ডাক্টরের মধ্যে, ফ্যারাডেস ল বলতেছে যে যদি কোনো চেঞ্জিং ফ্লাক্স কোনো কয়েলকে কাট করে, সেখানে ভোল্টেজ ইনডিউস হবে। এবং লেনজেস ল বলতেছে সেই ভোল্টেজের কারণে যদি কোনো কারেন্ট ফ্লো করে, তাহলে সেই কারেন্টের কারণে আরেকটা ফ্লাক্স তৈরি হবে, সেই ফ্লাক্সটা অরিজিনাল ফ্লাক্সকে বাধা দিবে। আবার বলি, ফ্যারাডেস ল অনুযায়ী যে কোনো চেঞ্জিং ফ্লাক্স যদি কোনো কয়েলকে কাট করে, তাহলে আমাদের এখানে রোটরের যে চেঞ্জিং ফ্লাক্স, এটা আমাদের স্ট্যাটরের কয়েলকে কাট করছে, কাট করার কারণে এখানে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে ইএ, ঠিক আছে? এখন এই ই এর কারণে যদি কোনো কারেন্ট ফ্লো করে, লেনজেস ল বলতেছে ই এর কারণে যদি কোনো কারেন্ট ফ্লো করে, তাহলে আমরা এখানে লোড লাগাইলেই কারেন্ট ফ্লো করবে। তাহলে বলছে যে যদি কোনো কারেন্ট ফ্লো করে, তাহলে এখানে আমাদের কারেন্ট ফ্লো করছে আইএ, তাহলে এই কারেন্টের কারণে আরেকটা ফ্লাক্স তৈরি হবে, সেই ফ্লাক্সটা অরিজিনাল ফ্লাক্স। এখানে অরিজিনাল ফ্লাক্স কোনটা? রোটরের যে ফ্লাক্স, রোটরের যে ফ্লাক্স, ফিল্ডের যে ফ্লাক্স ওইটা। রাইট, সেই রোটরের ফ্লাক্সকে সে বাধাগ্রস্ত করবে। তার মানে এই কন্ডাক্টরের মধ্যে যখন আইএ ফ্লো করা শুরু করবে, তাহলে অটোমেটিক্যালি এই কারেন্টের কারণে আরেকটা ফ্লাক্স তৈরি হবে, যেই ফ্লাক্সটা অরিজিনাল ফ্লাক্সকে বাধা দিবে। মানে অরিজিনাল ফ্লাক্সের ডিরেকশনের অপোজিট ডিরেকশনে একটা ফ্লাক্স তৈরি হবে, ঠিক আছে? এখানে যদি আমি ড্র করি বোঝানোর জন্য, তাহলে ধরুন এটা ছিল আমাদের
রোটর ফ্লাক্স যখনই আর্মেচার কারেন্ট ফ্লো করা শুরু করলো, আর্মেচার কারেন্ট ফ্লো করার কারণে আরেকটা রিভার্স ফ্লাক্স তৈরি হবে, যে ফ্লাক্সটা অরিজিনাল ফ্লাক্সের পরিমাণকে কিছুটা কমিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের লেনজেস ল, ঠিক আছে? এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় আর্মেচার রিঅ্যাকশন। মানে আর্মেচার রিঅ্যাক্ট করতেছে এই লোড কারেন্টের কারণে। হ্যাঁ স্যার দ্বিতীয় ফ্লাক্সটাকে আমরা আর্মেচার ফ্লাক্স বলতে পারি? দ্বিতীয় ফ্লাক্সটাকে আর্মেচার, এটাকে বলে আর্মেচার রিঅ্যাকশন। এই ঘটনাটাকে বলা হয় আর্মেচার রিঅ্যাকশন। ফ্লাক্সটাকে আপনি আর্মেচার রিঅ্যাকশনের ফ্লাক্স বলতে পারেন। ও জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই আর্মেচার রিঅ্যাকশনের ফ্লাক্সটা আমাদের কি করবে? অরিজিনাল যে রোটর ফ্লাক্স সেটাকে কমিয়ে দিবে না বাড়িয়ে দিবে? কমিয়ে কমিয়ে দিবে। তাহলে আমাদের ইন্টারনাল যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে ইএ, অটোমেটিক্যালি এটার পরিমাণও কি হবে? কমে যাবে। কমে যাবে। তার মানে আমাদের নেট ফ্লাক্সটা কিন্তু তখন এই আর্মেচার রিঅ্যাকশনের কারণে কমবে। কমে যাবে না? জি স্যার। তাহলে এই আর্মেচার রিঅ্যাকশনটা কি একটা ভোল্টেজ ড্রপ না? জি জি স্যার। তাহলে এই আমরা যদি অ্যাকুরেট রেজাল্ট চাই, মানে ইনপুট ভোল্টেজ দিয়ে কত আউটপুট ভোল্টেজ পাবো, এটা যদি বের করতে চাই সার্কিট থেকে, তাহলে এই ভোল্টেজ ড্রপটাকে আমাদের কনসিডার করতে হবে না? কিন্তু আমরা কি স্ট্যাটর সার্কিটে বা আর্মেচার সার্কিটে এই ভোল্টেজটা কনসিডার করছি, এই ড্রপটাকে? করি নাই কিন্তু এখনো করি নাই। কারণ এখন যেটা আছে এটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স আর সিরিজ রিঅ্যাকট্যান্স, তাই না? আর্মেচারের যে ভোল্টেজ রিঅ্যাকশনের কারণে যে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে এই ভোল্টেজ ড্রপটা কিন্তু এখন আমরা কনসিডার করি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে এই ভোল্টেজ ড্রপটাকে আমরা কি ধরনের ভোল্টেজ ড্রপ বলবো? রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ নাকি ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ নাকি ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ? কারণ যেই ধরনের ভোল্টেজ ড্রপ হবে সেই ধরনের কম্পোনেন্ট এখানে যোগ করতে হবে। যদি এটাকে রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ ধরি তাহলে এটা রেজিস্ট্যান্স যোগ করতে হবে। যদি এটাকে ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ বলি তাহলে এখানে ইন্ডাক্টর যোগ করতে হবে। যদি এটাকে ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ বলি তাহলে একটা ক্যাপাসিটর যোগ করতে হবে। কিন্তু কোনটা আমরা বলবো? ইন্ডাকটিভ বলবো না স্যার? হ্যাঁ ইন্ডাকটিভ বলবো, কিন্তু কেন বলবো? রেজিস্টিভ বলবো তার কারণ এখানে তো কয়েলের সাথে সম্পর্ক। দুইটারই তো স্যার ইফেক্ট আছে। হ্যাঁ এখানে আমরা এটা বোঝার জন্য আমরা যেটা করব, এটার এই সার্কিটের এই যে আমাদের স্ট্যাটরের ফেজর ডায়াগ্রামটা আমরা ড্র করব। ড্র করে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে এটা আসলে কি ধরনের ড্রপ। ফেজর ডায়াগ্রামটাকে কারো মনে আছে ফেজর ডায়াগ্রামটা কি? এটা আরেকটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। ওই যে আপনারা এসি কোয়ান্টিটি যে ড্র করতেন না আগে, মনে করেন হচ্ছে 530, তাহলে আপনারা কি করতেন? এই 5 কে ড্র করতেন 30 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে, মানে এর সাথে রেফারেন্সের সাথে 30 ডিগ্রি করে ড্র করতেন, তাই তো? স্যার ফেজর বলতে তো স্যার আমরা বুঝি ওই ভ্যালুতে মানে অ্যাঙ্গেল থাকবে এরকম। হ্যাঁ ফেজ থাকবে, লেন্থটা হচ্ছে এর ভ্যালু, ভেক্টরের লেন্থটা হচ্ছে এর ভ্যালু, আর একটা রেফারেন্স থাকে বা বেসিক থাকে, রেফারেন্স থাকে বা বেসিস থাকে, সেই বেসিসের সাথে একটা অ্যাঙ্গেল থাকে, সেটা হচ্ছে 30 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে না? তাহলে আমরা যেটা করব এখন, এই যে আর্মেচার রিঅ্যাকশন ভোল্টেজ ড্রপটা কি ধরনের ভোল্টেজ ড্রপ এটা কিন্তু খেয়াল করতে হবে। সেটা বোঝার জন্য আমরা এটা ফেজর ডায়াগ্রামটা ড্র করব। তো ফেজর ডায়াগ্রাম ড্র করতে হলে আমরা জানি যে কোনো একটাকে রেফারেন্স ধরতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে কোনটাকে রেফারেন্স ধরলাম? আমরা আর্মেচার ভোল্টেজটাকে, যেটা প্রথমে হ্যাঁ রাইট, এটাকে আমরা ধরলাম রেফারেন্স ধরি। আমরা ধরেন এটাকে আমরা ধরলাম। কারেন্ট ধরে করা যায় না, মানে কমপ্লেক্স হবে, পেঁচানোর দরকার নাই। দেখবেন কারেন্ট ধরলে বুঝতে মানে এটা ধরলে বুঝতে সহজ হয় আর কি, ঠিক আছে? এটাকে আমরা রেফারেন্স ধরলাম, যে কোনোটাকে রেফারেন্স ধরা যায়, কোনো অসুবিধা নেই। এটাকে যদি রেফারেন্স ধরি তাহলে এখানে আমাদের একটা কারেন্ট ফ্লো করছে, আর্মেচার কারেন্ট, এই ভোল্টেজের সাথে এই কারেন্টটার সম্পর্ক কিরকম হবে? যেহেতু এটা ইন্ডাকটিভ সার্কিট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ল্যাগ করবে স্যার। ল্যাগ করবে। 90 ডিগ্রি হবে না কেন? পিওর 90 ডিগ্রি হবে না, কারণ এখানে রেজিস্ট্যান্স আছে। যদি শুধু ইন্ডাক্টর থাকতো তাহলে পিওর 90 ডিগ্রি হইতো, কিন্তু যেহেতু রেজিস্টরও আছে তাহলে এটা পিওর 90 ডিগ্রি হবে না, কিন্তু কি করবে? ল্যাগ করবে, ঠিক আছে? আচ্ছা এখন নিচে হবে এটা, রাইট, আচ্ছা এটাতে আসতেছি। এখন এই যে ইএমএফটা ইনডিউস হইলো, এই ইএমএফটা আমরা জানি সূত্র অনুযায়ী কি, যে ই ইকুয়াল টু ভি বি ইনটু ভি ইনটু এল না? জি স্যার। তাহলে সাইন থিটা দিবেন না ওখানে? আচ্ছা সাইন থিটা ধরেন, অসুবিধা নেই। মানে এখানে দেখেন, তার মানে বি এটা হচ্ছে আমাদের সেই বি আর, তাই তো? তাহলে এই
এই বিআর যত বাড়বে ই তত বাড়বে, বিআর কমলে ই কমবে, কম কারণ এই ফ্লাক্সটা যেই তো বেসিক্যালি কন্ডাক্টরকে কয়েলকে কাট করার কারণে ইনডিউস ইএমএফ হচ্ছে, তাই না? সো এর মানে হচ্ছে যে এখানে যে কয়েলটা আছে ই এর সাথে আমাদের যে বি আর এটার ডিরেকশনটা একই দিকে হবে। বিআর বাড়লে ইয়ে বাড়বে, বিআর কমলে ইয়ে কমবে, কারণ বিআরটা যে বেসিক্যালি ফ্লাক্স গুলা যে সেকেন্ডারিকে স্ট্যাটর কয়েলকে কাট করার কারণে ইনডিউস ইএমএফ হচ্ছে, ঠিক আছে? সো এটা দুইটা ডিরেকশন একই দিকে হবে, মানে দুইটার এটা একটা যেদিকে চেঞ্জ হবে আরেকটাও চেঞ্জটাও সেদিকেই হবে। আর এই বি এই যে ফ্লাক্স ডেনসিটি ওটা না কোনটা? বিআর হ্যাঁ, বিআরটা হচ্ছে যে রোটরের ফ্লাক্স, যেটা ফ্লাক্স ডেনসিটি নাকি হ্যাঁ ফ্লাক্স ডেনসিটি, রাইট, ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিআর, আর এটার সাথে আমাদের কারেন্টটা হবে একটু আগে আপনারা বললেন ল্যাগিং, ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার তাহলে স্যার আমরা ফাইনালি কি বাইর করলাম মেজার না, থেকে? এখনো ফাইনালি বের করি নাই, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না স্যার এতটুকু স্যার বুঝলাম। ল্যাগিংটা কেন হলো স্যার? ল্যাগিং কারণ হচ্ছে এই যে স্ট্যাটরটা তো ইন্ডাকটিভ সার্কিট, এই যে এক্সেস তো একটা ইন্ডাক্টর, সেলফ ইন্ডাকটেন্স আছে কয়েলের, যেহেতু কয়েল মানেই তো একটা ইন্ডাকটেন্স থাকবে, আর ইন্ডাকটেন্স থাকলে ল্যাগ করবে, আর যেহেতু এটা পিওর ল্যাগ না, এটা রেজিস্ট্যান্স আছে, পিওর যদি ইন্ডাকটিভ সার্কিট হতো তাহলে 90 ডিগ্রি হতো, মানে এটা এটা 90 ডিগ্রিতে থাকতো ই এর সাথে, কিন্তু এটা তো পিওর ইন্ডাকটিভ না, এটার সাথে কিছু রেজিস্টিভ পার্টও আছে, সো এখানে ল্যাগ করবে কিন্তু 90 ডিগ্রি হবে না, তার চেয়ে কম হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন ধরেন আমাদের আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে আমরা ধরলাম যে আমাদের স্ট্যাটর কয়েলের কারেন্ট ফ্লো করছে হচ্ছে আইএ, হ্যাঁ? তাহলে এখানে কি হয়, ওই যে বললাম আমরা ফ্লাক্স উৎপন্ন হয়। ফ্লাক্স উৎপন্ন হয়, এই ফ্লাক্সটা হচ্ছে বেসিক্যালি যে আর্মেচার রিঅ্যাকশনের ফ্লাক্স না? তাহলে এই ফ্লাক্সের ডিরেকশনটা কোন দিকে? আই এর সাথে স্যার স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। 90 অ্যাঙ্গেলে হবে সবসময়, তাই না? তাহলে 90 অ্যাঙ্গেলে হলে তাহলে আমাদের এখানে দেখেন, তাহলে আমাদের 90 অ্যাঙ্গেলে যদি হয়, স্যার এই জিনিসটা বুঝলাম না স্যার, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জিনিসটা। আচ্ছা, এখানে যে কোনো কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করলে আমরা জানি তার চারপাশে ম্যাগনেটিক, আর এটা কি থাম্ব রুল? হ্যাঁ ওই যে থাম্ব অ্যাম্পিয়ার্স জি স্যার বুঝতে রাইট পারছি। হ্যান্ড রুল। তো এইখানে যে স্ট্যাটরের যে একটা কন্ডাক্টর, এটার মধ্যে যদি আর্মেচার কারেন্টটা ফ্লো করে, তো কয়েলের চারপাশে ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্সের ডিরেকশন তো আমরা জানি সবসময় আই এর সাথে কি হয়, আপ অর ডাউন, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, সবসময় 90 ডিগ্রি হবে যেদিকেই হোক, ঠিক না? ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আর্মেচারের যে ফ্লাক্সটা হবে, এই ফ্লাক্সটা হবে আই এর সাথে 90 ডিগ্রিতে, ঠিক আছে? কারণ এই ফ্লাক্সটা তৈরি হচ্ছে আর্মেচার কারেন্টের কারণে, তাহলে ফ্লাক্সটা সবসময় আই কারেন্টের সাথে 90 ডিগ্রি হয়। আবার আমরা জানি এই ফ্লাক্স যেদিকে থাকে, ওই ফ্লাক্সের জন্য যে একটা ভোল্টেজ ইনডিউস হবে, সেই ভোল্টেজটা আবার কোন দিকে হবে? স্যার বিপরীত দিকে। ওই ফ্লাক্সের দিকে, ওই যে আগেরটা দেখেন, এই আর্মেচার রিঅ্যাকশনের যে একটা ভোল্টেজ ড্রপ, সেটা বি যেদিকে হবে এদিকে হবে না? তাহলে এই দুইটা খেয়াল করেন, কারণ রোটর ফ্লাক্স যেভাবে কাট করছে ইনডিউস ইএমএফ সেদিকে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, আবার এখানে যে আর্মেচার রিঅ্যাকশনের ফিল্ডটা যেদিকে জেনারেট হবে ইনডিউস ইএমএফ এর ডিরেকশনও তো সেদিকেই হবে, মানে এটা যেভাবে বাড়বে বা কমবে, এটাও সেভাবে বাড়বে বা কমবে, ঠিক আছে? স্যার তাহলে কি স্যার ফ্লাক্সের ডিরেকশন আর ভোল্টেজের ডিরেকশন সেম হইলো? ইএমএফ এর ডিরেকশন সেম, হ্যাঁ, কারণ দুইটা রিলেটেড তো। বুঝতে পারছি স্যার। তাহলে এখান থেকে আমরা কি নিয়ে আসতে পারি দেখেন, দুইটা যে এখান থেকে আমরা এত কিছু করার উদ্দেশ্য হলো যে আর্মেচার রিঅ্যাকশনের ড্রপটা কি, ইন্ডাকটিভ রেজিস্টিভ না ক্যাপাসিটিভ, এটা বের করা।
তাহলে এখান থেকে দেখেন আমরা দুইটা জিনিস নিয়ে আসতে পারি। একটা হচ্ছে IA, যেটা আমরা এখান থেকে মূলত কাজে লাগাবো, যে পার্টটা আই এর সাথে আমাদের পাচ্ছি এই EAR, এটার সাথে এটা কত ডিগ্রি, 90 এটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এটা কিভাবে কাজে লাগাবো দেখেন, একটু খেয়াল করেন। মনে করেন এটা আমাদের একটা ভেক্টর বি, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর এ, এই দুইটা ভেক্টরের লেন্থ সমান ধরলাম, ঠিক আছে? তাহলে আমরা যদি জানি যে কোনো ভেক্টরকে প্লাস জে দিয়ে গুণ করলে কি হয়, ওই ভেক্টরটা 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ রোটেট করে। যে কোনো ভেক্টরকে প্লাস জে দিয়ে গুণ করলে কি হয়, সেই ভেক্টরটা প্লাস 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ রোটেট করে। তাহলে এই এ ভেক্টরটাকে যদি আমি গুণ করি প্লাস জে দিয়ে, তাহলে এটা 90 ডিগ্রি রোটেট করবে কোন দিকে, এন্টি ক্লকওয়াইজ। কোন দিকে যাবে, এদিকে যাবে না? বির দিকে যাবে। তাহলে বি এর দিকে গেলে দুইটা লেন যেহেতু সমান, বেসিক্যালি তখন এটা বি এর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, কারণ কমপ্লিমেন্ট হয়ে যাবে। সমান হয়ে যাবে, কারণ দুইটা লেন্থ সমান। আপনি ফেজ অ্যাঙ্গেলকে সমান করে দিলেন প্লাস জে দিয়ে, আর লেন যেহেতু আগের থেকে সমান বলা আছে, তার মানে এটা যদি বি এর জায়গায় চলে আসে, এ বি একই হয়ে যাবে, এ আর বি সমান। ঠিক স্যার আছে, এখানে প্লাস জে দ্বারা আমরা কি বোঝাচ্ছি? প্লাস জে একটা অপারেটর। এই অপারেটর দেওয়ার ফলে তো এই যে এ আর বি এর ভিতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ভেক্টর অপারেটর দিয়ে আমরা জানি যে কোনো ভেক্টরকে গুণ দিলে সেটা সেই ভেক্টরটা 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ রোটেট করে। তাহলে এই ভেক্টরটাকে যদি প্লাস জে দিয়ে গুণ করেন, তাহলে এটা 90 ডিগ্রি রোটেট করবে। লেন্থ কিন্তু চেঞ্জ হবে না, শুধু ভেক্টরটা রোটেট করবে। কিন্তু যেহেতু বলা আছে এ আর বি লেন্থ সমান, তাহলে রোটেট করলে এটা যদি বি এর জায়গায় চলে আসে, দুটো লেন্থ সমান হলে তো এ বি সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি মাইনাস দিয়ে গুণ করলে ক্লকওয়াইজ রোটেট করবে? হ্যাঁ রাইট, আসতেছে আমি। এখন যদি বলা থাকে যে এ আর বি এর লেন্থ নট ইকুয়াল, ধরেন বলা আছে, তাহলে আমি যদি এ কে প্লাস জে দিয়ে রোটেট করি, তাহলে কি এটাকে বি এর সমান লেখা যাবে? কোশ্চেন হচ্ছে এটা। না স্যার। না স্যার। ধরেন আমাদের এ এর লেন্থ আছে 5 আর বি এর লেন্থ আছে 10, তাহলে আমরা প্লাস জে দিয়ে গুণ করলে এটা বি এর জায়গায় চলে আসতেছে, এটা আমরা বুঝতে পারতেছি। কিন্তু লেন্থ যেহেতু আনইকুয়াল, তাহলে দুইটা ভেক্টরকে সমান লিখতে হইলে আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হবে এখানে, যদি আমরা সমান লিখতে চাই। কেন, কি হবে? মনে করেন এ এর লেন্থ বলছি আমরা কত, 5, আর বি এর বলছি কত, 10। তাহলে যদি সমান লিখতে চাই, তাহলে এই এ কে কত দিয়ে গুণ দিতে হবে? 2 দ্বারা। 2 দিয়ে গুণ দিতে হবে ভেক্টরের মান দুইটাকে সমান করার জন্য। আর ফেজ দুইটা তো সমান করছি প্লাস জে দিয়ে রোটেট করে সমান করছি, কিন্তু মান দুইটা সমান করার জন্য 2 দিয়ে গুণ দিতে হবে, মানে একটা কনস্ট্যান্ট আনতে হবে। ক্লিয়ার? জি স্যার। দুইয়ের ব্যাপারটা বুঝতে পারলাম না স্যার। কোনটা? দুইটা এই যে আমি ধরছি যে এটার লেন্থ হচ্ছে, ভেক্টরের লেন্থ হচ্ছে 5, ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে আর পারছি। বি এর লেন্থ হচ্ছে 10। তাহলে বি কে যদি আপনি এর সমান লিখতে চান, হ্যাঁ স্যার, এখন তো সমান লিখতে পারতেছেন না, কারণ হচ্ছে দুইটা লেন্থ তো দুইটা ভেক্টর সমান তখনই বলা যায় যখন তাদের ম্যাগনিটিউড এবং ফেজ দুইটিই সমান হয়। আগেরটা দুইটি সমান ছিল, কারণ আমরা আগেই বলে নিয়েছিলাম দুইটার লেন্থ সমান, ম্যাগনিটিউড সমান। কিন্তু এখন তো আর দুইটা সমান বলা যাচ্ছে না, কারণ হচ্ছে লেন্থ ইজ নট ইকুয়াল। তো লেন্থ দুইটাকে সমান করার জন্য আমরা 2 দিয়ে গুণ দিচ্ছি, 5 × 2 মানে 10, বি এর লেন্থ 10, আর প্লাস জে দিয়ে তো ফেজ দুইটা সমান করছি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমরা ওই একটা গণিত যেটা বললেন, মাইনাস জে দিয়ে গুণ দিলে কি হবে তাহলে? 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করবে। তাহলে বি কে যদি আমি গুণ দেই মাইনাস জে দিয়ে, ধরলাম দুইটা লেন্থ সমান, দুইটার লেন্থ ম্যাগনিটিউড সমান, তাহলে কি বি কে এর সমান লেখা যাবে? না স্যার। না স্যার। কেন লেখা তখন যাবে? তখন 180 ডিগ্রি হয়ে যাবে স্যার। এই যে 90 ডিগ্রি রোটেট করবে, তো দুইটা লেন্থ সমান বলে নিচ্ছি আমি। সমান লেখা যাবে। বি কে যদি মাইনাস জে দিয়ে গুণ করেন, তাহলে এটা
ক্লকওয়াইজ চলে আসবেন 90 ডিগ্রি এর কাছে। স্যার বি কে করলে হবে স্যার? হ্যাঁ এইটা নিচে এটাই বলছেন, এই যে। ঠিক আছে, আর যদি এ বি সমান না হয় তাহলে স্যার একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে আবার। রাইট, Yes, তখন sir. আমাদের সমান করতে হলে একটা কনস্ট্যান্ট আনতে হবে, এক্সটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এত কথা বলার কারণ হচ্ছে কি দেখেন, কারণ হচ্ছে এই যে এখন দেখেন এই দুইটাকে এ বি এর মতো লাগছে না? Yes, sir. তাহলে এখানে যদি আমরা আর্মেচারের ভোল্টেজ ড্রপটাকে এভাবে লিখি, দেখেন তো হয় কিনা। ক্লকওয়াইজ রোটেট করে দিলাম আই এ কে মাইনাস জে দিয়ে, আর এক্স হচ্ছে কনস্ট্যান্ট। জি স্যার হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটার সাথে একটা জিনিসের মিল আছে, কি মিল? ধরেন এটা আমাদের একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্স ধরেন এক্স, এক্সএল, এটার ভোল্টেজ হচ্ছে ভিএল, এটার কারেন্ট হচ্ছে ধরেন যাচ্ছে আইএল, আইএ। ঠিক আছে, তাহলে এই ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ কি হবে? জে ইন্টু এক্সএল ইন্টু আইএ না? জি স্যার। Yes, sir. আর এক্সএলটা একটা Yes, sir. কনস্ট্যান্ট, কেননা এক্সএল ইকুয়াল টু ওমেগা ইন্টু এল এই এক্সএলটা কনস্ট্যান্ট না? 2πfl। জি স্যার। তাহলে এই এক্স আর এই এক্স কি সেম জিনিস, কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে কি দেখেন, তার মানে হচ্ছে এই যে আর্মেচার রিঅ্যাকশনের যে মাইনাস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভোল্টেজ ড্রপ, স্যার ভোল্টেজ মাইনাস ড্রপ, দিয়ে বোঝাচ্ছে কি? ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ কেন ড্রপ বোঝাচ্ছে। ভোল্টেজ ড্রপটা মাইনাস দিয়ে বোঝানো হয়েছে? এই যে এখানে ভোল্টেজ ড্রপটা মাইনাস দিয়ে বোঝানো হবে না, মাইনাস তো ভোল্টেজটা মাইনাস হবে না। তো এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এর জন্য আমরা এই করতেছি, মাইনাস দিতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ধরেন, আচ্ছা এটা ভোল্টেজ ড্রপটা আপাতত মাথায় বাইর করে দেন। আচ্ছা এখন দেখেন এখানে তার মানে দুইটা যদি আপনি এখন ইকুইভ্যালেন্ট করেন তাহলে কি বোঝা যাচ্ছে বলেন তো? বোঝা যাচ্ছে এইটা যে আর্মেচার রিঅ্যাকশনের যে ভোল্টেজ ড্রপটা, সেই ভোল্টেজ ড্রপটা বেসিক্যালি একটা ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ, তাই বোঝা যাচ্ছে না? জি স্যার। ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ বোঝা যাচ্ছে না? কারণ Yes, sir. জাস্ট এটার ভোল্টেজ ড্রপটা জাস্ট লাইক এন ইন্ডাক্টর। স্যার হ্যাঁ বলেন। স্যার ইন্ডাক্টর যদি ভোল্টেজ ড্রপ যদি হয়, তারপরে তো ইন্ডাক্টর তো একটা কয়েল, তো কয়েলের মধ্যে তো আবার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তো আমরা বলতে পারি না যে রেজিস্ট্যান্স। অত চিন্তা করলে হবে না, ওগুলা বাদ দেন, ইন্টারনাল রেজিস্ট্যান্স আপাতত নেগলেক্ট করতে হবে, এগুলো কমপ্লেক্স হয়ে যাবে আরো। আপনি অনেক দূর চিন্তা করতেছেন, কথা ঠিক আছে, এখানে তো এটার ভিতরে কয়েল আছে, এত মানে এটা কমপ্লিট হলে কি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমরা চেষ্টা করি সিম্পলিফাই করার জন্য। সিম্পলিফাই করলে কি হয়, অ্যানালাইসিসটা সহজ হয়, ঠিক না? মনে করেন যে এক্সেস যেটা সেলফ রিঅ্যাকট্যান্স, এটার ভিতরে তো এই রেজিস্ট্যান্স আছে না? জি স্যার। আচ্ছা এটা ওদিকে যে লাভ নেই। তার মানে কি, কি করব যে আর্মেচার রিঅ্যাকশনটাকে আমরা একটা ইন্ডাক্টর হিসেবে রিপ্রেজেন্ট করব, সামারাইজ করলে যেটা বলে। ঠিক আছে, ওকে, আর্মেচার রিঅ্যাকট্যান্সটাকে আমরা এটা হচ্ছে আমাদের আগের সেলফ রিঅ্যাকট্যান্স, এটার সাথে যোগ হবে কি এখন নতুন একটা ইন্ডাকট্যান্স যোগ হবে, রিঅ্যাকট্যান্স যোগ হবে, যেটা হচ্ছে আমাদের আর্মেচার রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে আমাদের একটা ফেজের ভোল্টেজ। বুঝে যায় দেখেন তো? Yes, sir. জি স্যার। তাহলে এটাকে আরেক স্টেপ যদি আমি নেই, আরেক স্টেপ নিলে কি করা যাবে, এই দুইটাকে যোগ করে ফেলে একটা সিঙ্গেল রিঅ্যাকট্যান্স হিসেবে 2x স্যার দিয়ে দিন। লেখা যাবে। তখন আমি সিঙ্গেল রিঅ্যাকট্যান্সটাকে বললাম এক্স এ, অর্থাৎ এই দুইটার যোগফল, আর্মেচার রিঅ্যাকট্যান্স আর সেলফ রিঅ্যাকট্যান্সের যোগফল। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমরা রোটর সাইডের যে ফিল্ড কারেন্ট, এই রোটরের যে ফ্লাক্স, এই ফ্লাক্সটাকে কিন্তু আমরা অনেক সময় কম বেশি করার দরকার হয়, কারণ ফ্লাক্স কম বেশি করলে ভোল্টেজটা কম বেশি হয়। অনেক সময় জেনারেটরে ভোল্টেজ চেঞ্জ করা দরকার হতে পারে না? দরকার হতে পারে। ঠিক আছে, বিভিন্ন মেথডে করা যায়,
তো অনেক সময় ফ্লাক্স চেঞ্জ করলে ভোল্টেজ চেঞ্জ হয়। তাহলে ফ্লাক্স চেঞ্জ করতে হলে আমাদের ফিল্ড কারেন্ট চেঞ্জ করতে হবে। আর ফিল্ড কারেন্ট চেঞ্জ করতে হলে আমাদের দুইটা মেথড আছে, ফিল্ড কারেন্ট দুইটা মেথডে চেঞ্জ করা যাবে। কি কি? এক নাম্বার হচ্ছে এই যে ভিএফ টা চেঞ্জ করলে ফিল্ড কারেন্ট চেঞ্জ হবে, কম বেশি করলে, তাই না? আরেকটা কাজ কি করা যায়? কয়েলের মোটর সিস্টেম আরেকটা কাজ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই ফিল্ড কয়েল, রেজিস্ট্যান্স বাড়াই করতে পারি স্যার। রাইট। আমরা একটা যদি এখানে আমরা যদি একটা কাজ করি যে এই যে কয়েল আছে, এই কয়েলের ভিতর যদি আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স যোগ করি, অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স, তাহলে তো কারেন্টটাকে কম বেশি করা যাবে, জি স্যার। তাই না? তো সেই তাহলে কি করবে, এক্সটার্নালি আমরা একটা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স যোগ করলাম। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফিল্ড রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স। অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স যোগ করা হলো যাতে আমাদের ফিল্ড কারেন্টটাকে আমরা ভ্যারি করতে পারি। ঠিক আছে, তো দুইটা মেথডে ফিল্ড কারেন্টটা ভ্যারি করা যাবে, একটা হচ্ছে ফিল্ড ভোল্টেজ আর একটা হচ্ছে ফিল্ড অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের কমপ্লিট সিঙ্গেল ফেজের ইকুইভ্যালেন্ট সার্কিট। সিঙ্গেল ফেজ সাধারণত আমাদের জেনারেটর কয় ফেজের হয়? থ্রি ফেজ হবে। তাহলে থ্রি ফেজের ইকুইভ্যালেন্ট কি হবে? এই যে এই ডান সাইডে যে স্ট্যাটরেরটা, এই স্ট্যাটরেরটা তিনবার রিপিট হবে। ঠিক আছে, তাই না? তিনটা কয়েলের জন্য তিনটা হবে না? এটা ধরুন ভিবি, যে বিসি, রোটরও কি তিনবার রিপিট হবে? না স্যার, না স্যার, রোটর তো একটাই সাপ্লাই রোটর দিচ্ছে। তো একটাই, এটা তো ডিসি। কিন্তু বড় হবে ওটার ইয়েটা। তো ডিসি। আচ্ছা, তাহলে তিনটা কয়েল, এটা হচ্ছে আমাদের থ্রি ফেজের জন্য তিনটা, আমরা ধরে নিয়েছি তিনটা কয়েলের রেজিস্ট্যান্স, আর্মেচার রিঅ্যাকট্যান্স, সেলফ রিঅ্যাকট্যান্স সব একই ধরে নিয়েছি আমরা। তাহলে এই তিনটা কয়েলকে এখন ওয়াইও রাখতে পারেন, ডেল্টাতেও রাখতে পারেন, কারণ থ্রি ফেজ তো, এটা হয় ওয়াইতে রাখতে হবে না হয় ডেল্টাতে রাখতে হবে। তো ওয়াই এ রাখতে হলে আমাদের কি করতে হয়, যে কোনো একটা পয়েন্টকে, তিনটা কয়েলের যে কোনো একটা কমন পয়েন্ট সবগুলোকে কি করতে হয়, অ্যাড করতে হয়। তো কমন পয়েন্ট ধরেন এটা অ্যাড করলাম, তাহলে কি হয়ে গেল, কমন হলো একটা। ওয়াই হইলো। হয়েছে ওয়াই নাকি হয় নাই? জি স্যার, হয়েছে। আচ্ছা, যদি আমরা ডেল্টা করতে চাই, একটা প্রথম মাথা একটা লাস্ট মাথা এইভাবে সংযোগ করতে হবে। ডেল্টা করতে চাইলে আমাদের এই তিনটা মাথা থেকে কানেকশন নিতে হবে। তো ডেল্টা করতে চাইলে যেটা হবে, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, আর শেষেরটার সাথে আবার প্রথমটা কানেক্টেড। তাহলে এখান থেকে একটা কানেকশন নিব, এখান থেকে একটা কানেকশন নিব, এখান থেকে একটা কানেকশন নিব, ডেল্টা হয়ে গেল। এটা তো সহজ। ডেল্টা তিনটা কয়েল আছে, তিনটা কয়েলে নেগেটিভ পজিটিভ কিভাবে কানেকশন দিতে, এটা তো দেখি বোঝা যায়, তাই না? এটা কমপ্লেক্স কিছু না। সো যদি ইকুইভ্যালেন্স সার্কিট ড্র করতে বলে সেক্ষেত্রে ওয়াই ডেল্টা যেটাই বলুক না কেন সেভাবে আপনি ড্র করবেন। ঠিক আছে, এইভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু হবে না। যদি ওয়াই ডেল্টা ড্র করতে বললে আপনি তিনটা আলাদা আলাদা রেখে দিলেন, তাহলে কিন্তু ওয়াই হইল না, ডেল্টা হইল না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের সিনক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। নরমালি যখন আমরা স্যার, স্যার যদি মানে এই সেকেন্ডে মানে যে তিনটা ফেজ না স্যার, যদি আলাদা আলাদা রেজিস্ট্যান্স হয়, ইন্ডাকট্যান্স আলাদা রেজিস্ট্যান্স ধরলে ওই যে আবার আলাদা আলাদা রেজিস্ট্যান্স বের করতে হবে। এখানে তো আলাদা আলাদা রেজিস্ট্যান্স। এক্ষেত্রে আমরা যেটা করব, যখন আমাদের প্র্যাকটিক্যালি যখন আমরা টেস্ট করব, আমাদের এই যে টেস্ট, এই যেমন আমরা ইকুইভ্যালেন্ট বের করলাম, এখন আমাদের কাজ কি, ওই যে ট্রান্সফরমারের ক্ষেত্রে কি করছিলাম, দুইটা টেস্ট করছিলাম না, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট। জি স্যার।
তাহলে এইখানেও কিন্তু আমাদের টেস্ট আছে, ওই টেস্ট গুলা করেই কিন্তু আমরা এগুলোর মান বের করবো। তাহলে তখন আমরা এখানে ধরছি সমান, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা তিনটা যখন কয়েল আলাদা আলাদা টেস্ট করতে পারি, কোনো অসুবিধা আছে? না স্যার। তিনটা কয়েল আলাদা আলাদা টেস্ট করলাম, তাহলে তো তিনটা কয়েলের মান বেড়ে যাবে। তবে ইন জেনারেল তারা কাছাকাছি হবে, সামান্য ডিফারেন্স থাকতে পারে, কিন্তু জেনারেলি কাছাকাছি হবে। এগুলো মেশিনে তৈরি করা হয়, ডিফারেন্স খুবই কম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমরা হচ্ছে কারেন্টটাকে ভেরি করার জন্য ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করছি, তো স্যার আমরা তো জানি হচ্ছে সিরিজে কারেন্টের মান সবসময় সমান থাকে। সিরিজে কারেন্টের মান সমান থাকে, হ্যাঁ না, সিরিজে কারেন্টের মান ডিপেন্ড করবে তো রেজিস্ট্যান্সের উপরে। যেমন আইএফ এর মান ডিপেন্ড করবে হচ্ছে ভিএফ ডিভাইডেড বাই আরএফ প্লাস আর অ্যাডজাস্টেবল, ঠিক আছে? তাহলে আর অ্যাডজাস্টেবল যদি আপনি বাড়ান তাহলে কারেন্টের মান কি হবে? কমবে। আর অ্যাডজাস্টেবল যদি আপনি কমান কারেন্টের মান, জি স্যার। বাকি সব যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে নিচের ডিনোমিনেটর যদি আপনি বাড়ান তাহলে টোটাল ভ্যালু কমবে না? ঠিক আছে, আমরা অ্যাটেনডেন্সটা একটু নিয়ে নিই। ডিসি তে তো স্যার ইন্ডাক্টর শর্ট, তো স্যার এই ক্ষেত্রে কি মানে ডিসির কোনো ফাংশন নাই এখানে। এই যে আপনি ডিসি ইন্ডাক্টর, এক্সাইটেশন দেই স্যার আমরা হ্যাঁ মানে এই কয়েলের এখানে কোনো ফাংশন নাই, কারণ এখানে দেখেন এই যে আমরা এই যে কারেন্টটা ক্যালকুলেট করছি, এখানে কোনো ইন্ডাকটেন্স আনছি? না স্যার। কেন আনি নাই? কারণ এটা তো ডিসি কারেন্ট, ডিসি কারেন্টের জন্য তো ইন্ডাকটেন্স 0, ঠিক আছে? এই জন্য কিন্তু ক্যালকুলেশন কয়েলটা যে মানে রোটরের মধ্যে যে কয়েলটা থাকে কয়েলটা তো থাকবেই, কারণ এখানে কিছু সুডো কিছু ইন্ডাকটেন্স তৈরি হয়, যেহেতু এটা রোটেট করে কিছু ইন্ডাকটেন্স এখানে তৈরি হয়। কিন্তু কারেন্টটা যেহেতু ডিসি, তো ক্যালকুলেশনের সময় আমরা ওইটা আমাদের কোনো এফেক্ট করে না। আর কয়েলটা ড্র করা আরেকটা কারণ হলো, কয়েলটা ড্র করা মানে হচ্ছে এখানে একটা ফ্লাক্স তৈরি হয়, নেগেটিভ ফিল্ড তৈরি হয়, এই জন্য আমরা কয়েলটা ড্র করি, ঠিক আছে? তো কিন্তু বেসিক্যালি এটা ডিসি সার্কিট। জি স্যার, রোটরের কথা বলতেছি স্যার। হ্যাঁ রোটরের কথাই বলছি আমি। এই রোটরের যে রিঅ্যাকট্যান্স আছে, রিঅ্যাকট্যান্সের মান হচ্ছে 0, কিন্তু রিঅ্যাকট্যান্সটা তারপর এখানে ড্র করা হয় এই জন্য, কারণ রোটর যখন ঘুরে সেখানে কিছু সুডো রিঅ্যাকট্যান্স তৈরি হয়, রোটর দেখে যে তার মধ্যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই জন্য কিছু রিঅ্যাকট্যান্স এখানে থাকে, কিন্তু ওই রিঅ্যাকট্যান্সের একটা ইফেক্ট আছে, কিন্তু ওগুলো নন লিনিয়ার ইফেক্ট, এগুলো আমরা ক্যালকুলেশনের মধ্যে যাই না, তাই কমপ্লেক্স হয়ে যাবে, এটা আপনাদের বইও নাই। কিন্তু আমরা যখন ডিসি তে যখন ক্যালকুলেট করি তখন কিন্তু এটা ধরি না, আমরা ধরি না, কিন্তু শর্ট করে দিই। হ্যাঁ ডিসির জন্য তো ধরার প্রয়োজন নেই, কিন্তু এটা ক্যালকুলেশনে আনা যায়, কিন্তু এগুলো আমাদের জন্য দরকার নেই। এই লেভেলে আমাদের ওইটা ক্যালকুলেশন দরকার হয় না, খুব বেশি পার্থক্য এখানে, মানে খুবই মিনিমাম, নেগলিজিবল আর কি, ঠিক আছে? এই রিঅ্যাকট্যান্সটা তৈরি হয় যদিও ডিসি রিঅ্যাকট্যান্স তৈরি হয় কারণ রোটর তো ঘুরে, সো রোটরের মধ্যে ফ্লাক্সটা কাট করে, চেঞ্জিং ফ্লাক্স, সো তার মধ্যে একটা রিঅ্যাকট্যান্স তৈরি হয়, ঠিক আছে, রোটর কয়েলের ভিতরে। কিন্তু যেহেতু আমরা ডিসি ভোল্টেজ দিচ্ছি, তো এখানে এই কয়েলের যে এফেক্ট এটা 0, কিছু এফেক্ট আছে যেটা স্ট্যাটরের উপরে কাজ করে, সেটা এখানে আমরা নেগলেক্ট করি আর কি, দরকার নেই। কোনো জায়গায় এটা দেখবেন না, যদি কেউ খুবই আরো অ্যাকুরেট করতে চায় সেক্ষেত্রে এটা দরকার হতে পারে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এটা রেকর্ডিংটা দেখেন, আবার আমি এটা দিয়ে দিচ্ছি, যদি কোনো প্রবলেম হয় আমরা নেক্সট দিন আবার ডিসকাশন করব। ওকে, আমাদের আর আজকে পড়াবেন না? না, ঠিক আছে, ওকে ওকে। আসসালামু আলাইকুম।